আচ্ছা, সো গতদিন আমরা অনেক দূর আগায় গেছিলাম। কোথায় ছিলাম একটু দেখি ওটা। আমি এই জিনিসটা মনে হয় দেখানোর চেষ্টা করতেছিলাম, তাই না? ওকে, সো এটা আমি আরেকবার একটু দেখাই। দেখাবো নাকি বাদ দিব? দেখান ভাইয়া। ওকে, সো এখন আমাদের কি বলে মিথেনের সংকরায়ন দেখতে হবে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইট শুড বি ইন দ্য রিটেন ফর্ম। সো সেই জিনিসটা কীরকম, আমরা ইলেকট্রন বিন্যাস লিখব কার্বনের, কিন্তু বক্স পদ্ধতিতে। সো বক্স পদ্ধতিতে লিখলে কেমন আসার কথা? নর্মালি 1s2 2s2, তারপরে হচ্ছে 2px1 2py1 2pz1। সো এটাকে যদি একটু লিখি আমি, আচ্ছা আমাকে একটু বলেন তো যে এই যে অরবিটালগুলো 2px 2py 2pz, এই তিনটার কি শক্তি সমান নাকি আলাদা? এই তিনটার শক্তি সমান। এটা হচ্ছে 1s, এত মোটা কেন? এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এগুলো তো একবার আমি লিখে দিচ্ছি 2p। সো কার শক্তি বেশি? 1s এর চেয়ে 2s এর শক্তি একটু বেশি। সো ছোটোবেলায় তোমাদেরকে মনে হয় স্যাররা এরকম শিখাইছে কিনা আমি জানি না, এরকম দেখানোর কথা যে অনেক বইতে এভাবে লেখা থাকে একটু উপরে। উপরে কেন লেখছে? কারণ 1s এর চেয়ে 2s এর শক্তি বেশি, সো যার শক্তি বেশি তাকে তত উপরে লেখে। 2s এর চেয়ে আবার 2p এর শক্তি বেশি, তাহলে এটাকে আরেকটু উপরে লিখবো। তো এটাকে আবার কীভাবে লেখে? এটাকে লেখার নিয়ম হচ্ছে এরকম আর কি, এই যে এরকম। এটা কেন করলাম? 1s এর পুরো মাথা বরাবর 2s কে লিখছি, তার কারণটা পুরো শক্তিস্তর চেঞ্জ হয়ে গেছে। মানে এগুলো রিগরাস কোনো রুল নাই, এভাবে লিখলে ভালো লাগে, ছোটোবেলায় অনেককে এভাবে শিখায়। 2s এর চেয়ে 2p এর শক্তি একটু বেশি, কারণ কি ওরা দুজন একই শক্তি স্তরের দুইটা ভিন্ন উপশক্তি স্তর, দ্যাটস ওয়াই এখানে লেখে আর কি। আচ্ছা, সো এবার আমাদের কার্বন তো এক্সাইটেড অবস্থার ইলেকট্রন বিন্যাস লাগবে, তাহলে এখানে কি কয়টা থাকবে? দুইটা ইলেকট্রন, তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন দেখো এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আছে এখানে, কি ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে বা অরবিটালে ইলেকট্রনগুলো আছে। তো এই জায়গায় যখন তুমি হাইড্রোজেন কানেক্ট করতে যাবা, আগে আমরা যে কাজটা করছিলাম যে চারটা হাইড্রোজেনকে এইখানে কানেক্ট করছিলাম, তাই না? প্রত্যেকটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি ছিল? 1s1। সো এটা একটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, এটা এসে ওইখানে কানেক্ট হয়েছিল। সো এখন তাহলে আমাদের আরও তিনটা লাগবে, এই যে তিনটা হাইড্রোজেন, দুইটা আর একটা, তিনটা। একটু এইটুকু চিন্তা করো যে এই তিনজন যখন এইখানে যে কানেক্ট হওয়ার চেষ্টা করে, আর এই ভদ্রলোক যখন এইখানে যে কানেক্ট হওয়ার চেষ্টা করে, মানে ইজেন্ট দেয়ার এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাগবে না এখানে? বোঝো নাই কিছু? বৈষম্য হয়ে যাইতেছে। সো এই বৈষম্যটা মেটানোর জন্যই মূলত যেটা করা হয় সেটা হচ্ছে এই হাইড্রোজেন চারটাকে বলা হয়, বাবা তোরা এখনই কানেক্ট হইস না, তোরা একটু দাঁড়া, একটু অপেক্ষা কর। কি করব? এই যে কেন্দ্রীয় যে পরমাণুটা ছিল এর লাস্টের শেল যতটুকু, এই যে এইটুকু হচ্ছে লাস্টের শেল, এই লাস্টের শেলটা হচ্ছে একটু নতুন করে সাজাইতে হবে আমাদের। এই যে চারটা অরবিটাল ভিন্ন ভিন্ন শক্তির ছিল, এদেরকে একটু নতুনভাবে সাজাইতে হবে। তো সেই সাজনটা কেমন সেটা যদি আমরা একটু দেখি, তাহলে 1s2 যা ছিল ছিল, কোনো সমস্যা নেই। এবার হবে কি, এখানে যে চারটা অরবিটাল ছিল এরা মিক্স আপ করে নতুন চারটা অরবিটাল তৈরি হবে, যে চারটা অরবিটালের শক্তি হবে কি পরস্পর সমান। ওই চারটা অরবিটালের প্রত্যেককে আমরা কি নামে যেন ডাকি? sp3 সংকরায়িত অরবিটাল। সো আমার কাছে তিনটা অরবিটাল আসলো, আরও একটা অরবিটাল লাগতো, সো এই যে টোটাল চারটা অরবিটাল। এই চারটা অরবিটাল যে একই লেভেলে চলে আসবে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? কেন একই লেভেলে চলে আসছে? এই চারটা যে ওই লেভেলে আসছে তা বলতেছি না, ডেফিনেটলি বেশি শক্তিতে থাকবে, তবে আগের মতো অত বেশি এনার্জিতে থাকবে না, ওদের এনার্জিটা লোয়ার ডাউন হবে। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে কি, এই চারটা অরবিটালের প্রত্যেককে আমরা কি নামে ডাকতেছি? এগুলাকে আমরা ডাকবো হচ্ছে, সাদা রং দেই, এই চারটাই হচ্ছে sp3 সংকরায়িত অরবিটাল। তাহলে এটা একটা আমাদের sp3। এখন আমি মাথার উপরে যে sp3 লিখতেছি, এটা কি তোমরা টের পাইতেছো? মানে 3টাকে তো বলছিলাম যে আসলে মাথার উপরে লেখার নিয়ম, কিন্তু আমি লিখি না। কারণটা কি, যখন আমার ইলেকট্রন বিন্যাসটা মাথার উপরে লেখা লাগে তখন তো আমি লিখতে পারি না। আচ্ছা, তো এই চারটা জায়গায় ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে? উপরে যা ছিল বলছিলাম বৃষ্টির মতো এসে পড়বে। তাহলে আসলে এখানে বৃষ্টির মতো পড়া, এটা তো বলছিলাম সহজে বোঝানোর জন্য, বাস্তবে কি এখানে ইলেকট্রনগুলো ঢোকে কোন নিয়মে জানো? হুন্ডের নীতি অনুযায়ী। সো এখন হুন্ডের নীতি মনে না থাকলে আর কি করা যাবে? এখন দেখো এই চারটা ইলেকট্রন যখন এভাবে ঢোকে, কি যেন একটা ভালো কথা বলতে গেছিলাম, ভুলে গেলাম, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা যাই হোক, সো এই চারটা জায়গাতে এবার আমাদের কারা এসে ঢুকবে? এই হাইড্রোজেনগুলো এসে প্রবেশ করবে, তাই না? এখন আমি যদিও স্পিন নিয়ে আর কথা বলবো না বলছিলাম, বাট এই
একটা আমার লাস্ট এক্সাম্পল যেখানে আমি স্পিন নিয়ে একটু দেখাই দিচ্ছি যে এই পরমাণুগুলোর এই ইলেকট্রনগুলোর স্পিন কি হইতে হবে বলেন তো? অপোজিটে থাকা লাগবে না? কারণ ওই দিকে কিন্তু আছে আরেক স্পিনে। হ্যাঁ, সো এইটা যে ধরো যে এইখানে ঢুকে গেল, এই যে দেখো, এই যে আমি আর পুরোপুরি ইনসার্ট করতেছি না, বোঝার কথা। এই যে আর একটা, এই যে তিনটা, এই যে চারটা হয়ে গেল। সো তাহলে আমাকে একটু যদি বলো যে মিথেনের কাঠামোটা আসলে কেমন ছিল, তাহলে আমরা কিভাবে লিখব? আমাদের মাঝখানে ছিল ধরে নিলাম কার্বন, তার চারিদিকে চারটা বন্ধন তৈরি হয়েছে, মানে অরবিটাল তৈরি হয়েছে। সেই অরবিটালগুলো কি নাম দিব বলেন তো? sp3 সংকরায়িত অরবিটাল। ওই sp3 সংকরায়িত অরবিটালের এই যে চারটা তৈরি হয়েছে, ওই সোজা হ, এই যে হয়েছে। আচ্ছা, এই চারটার সাথে আমাদের চারটা কে যুক্ত হয়েছে? হাইড্রোজেন। সো এইটা একটা হাইড্রোজেন। এখন বলো তো এই বন্ধনগুলো তাহলে কি হয়েছে? এগুলো কি সিগমা নাকি পাই? ডেফিনেটলি সিগমা এগুলো। এখন কথা হচ্ছে সিগমাগুলোর নাম কি বলেন? এই সিগমাগুলোকে আমরা কি নামে ডাকবো? ভিভিটি দিয়ে যেদিন করছিলাম সেগুলোকে এখানে বলছিলাম, কিন্তু প্রথম বন্ধনটা কি ছিল? এস এস সিগমা বন্ড। তারপরটা কি ছিল? এসপি সিগমা, এসপি সিগমা, এসপি সিগমা। যার ফলে এনার্জিগুলো মনে হচ্ছিল ডিফারেন্ট, বাট বাস্তবে এখন দেখতে পাচ্ছি যে কেন এই চারটা বন্ধনেরই শক্তি সমান। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে এটা কি হবে? এটাকে আমরা বলবো sp3 সিগমা বন্ড। এই চারটাই হচ্ছে একই, sp3 সিগমা। সো আর বারবার লিখতেছি না, কপি পেস্ট করে দেই, এই যে কপি পাস্তা হয়ে গেল, শেষ। মজার। আচ্ছা, সো আসলে সত্যি কথা বলতে এইখানে দেখো এই যে বন্ড ব্যালেন্সের যে ব্যাপারটা তোমরা বুঝতেছিল না মনে হয়, এখন বোঝা উচিত যে চারটা জিনিস আসলে সমান লেভেলে চলে আসার কারণে পুরো অণুটা কিন্তু আরও অনেক বেশি স্থিতিশীল কাঠামো পাইছে, বন্ধনের শক্তি সমান হয়ে গেছে, মানে সব দিক দিয়ে পারফেক্টলি সুষম। সো দ্যাটস হোয়াট ই কল অরবিটাল হাইব্রিডাইজেশন। এরপরে চলেন, এগুলা কি? অ্যামোনিয়ার গঠন। সো অ্যামোনিয়ার গঠন তো আমি আর একবার একটু দেখাই। কি করা লাগবে প্রথমে আমাদের বলো, মনে আছে? প্রথমে গাঠনিক সংকেত লেখা লাগবে। সো নাইট্রোজেনের সাথে আমরা জানি তিনটা হাইড্রোজেন থাকে। এই প্রত্যেকটা বন্ধন যেন কেমন ধরনের বন্ধন? এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। সিগমা পাই মনে আছে তো সবার নাকি? সমযোজী বন্ধন দুই প্রকার ছিল। যে কোনো পরমাণুর মধ্যে প্রথম বন্ধনটা কি হয়? সবসময় সিগমা টাইপের হয়। আচ্ছা, সো এখন এই যে যে বন্ধনটা যাদের মধ্যে হইছে, এই বন্ধনটা কিন্তু অন্য দুইজনের মধ্যে হইছে, তাই না? সো যদি আমাদের এইখানে আরেকটা বন্ধন থাকতো, সেইটা হইতো কি বলেন তো? পাই। সো এখানে কিন্তু সবই হচ্ছে সিগমা বন্ধন, আশা করি বুঝছেন। তাহলে এবার কি করা লাগবে আমাদের? কেন্দ্রীয় যে পরমাণুটা থাকে তার ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে। চলো লিখে ফেলি নাইট্রোজেনের। সো নাইট্রোজেনের হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। আমি আরও একবার সাবধান বানিয়ে দিচ্ছি, যাদের ইলেকট্রন বিন্যাস এখনও রক সলিড হয় না, ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে তোমার কোতাকুতি করা লাগে, প্লিজ নিজের ভালো চাও, নিজের ভবিষ্যতের ভালো চাও তো এই জিনিসটা শিখে ফেলো। এটা এমন কোনো আহামরি কঠিন কোনো জিনিস না, এটা চাইলেই পারা যায়, জাস্ট অলসতা বাদ দিতে হবে, আর কিছুই না। ওকে, সো এবার বলেন এই নাইট্রোজেনকে কি উত্তেজিত করা লাগবে নাকি লাগবে না? লাগবে না। কেন লাগতেছে না? সে বন্ধন করবে এখানে কয়টা? তিনটা না? তিনটা সমযোজী বন্ধন করা লাগবে। সো তার অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? তিনটা। ডান। কিছু মনে হয় বোঝো নাই আমার কথা? যতগুলো বন্ধন করা লাগবে ততগুলো আমাদের অযুগ্ম ইলেকট্রন লাগবে, কারণ সমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? তোমার একটা অযুগ্ম ইলেকট্রনের সাথে ওর একটা অযুগ্ম ইলেকট্রন, এই দুইটা মিলে একটা সমযোজী বন্ধন গঠিত হয়। সো তিনটা যেহেতু আছে তাহলে তো হয়ে গেল। এখানে এবার তিনটা কারকে এনে যুক্ত করাই দিব? তিনটা হাইড্রোজেন নাকি? ওইটা যদি করে ফেলতাম তাহলে তো আমাদের আবার সেই ভিভিটি মডেল ফলো করা হয়ে যাইতো। আমরা করতে যাচ্ছি কি, সংকরায়ন তত্ত্ব মতে কীভাবে বন্ধনগুলো গঠিত হয় এটা বোঝার জন্য। সো কি নিয়ম ছিল? বন্ধন গঠনের পূর্বে কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলোকে, মানে অরবিটালগুলোকে মিক্স আপ করতে হয়। কোন অরবিটাল? যেসব অরবিটালে ইলেকট্রন থাকে, অর্থাৎ সার্থক অরবিটাল। বলো এবার তাহলে মিক্সিং হবে কোত্থেকে? সংকরায়ন করতে তো তখন হয় যখন ভিন্ন শক্তি স্তরের ভিন্ন উপশক্তি স্তরের অরবিটাল, মানে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল, ভিন্ন শক্তি স্তর ভিন্ন উপশক্তি স্তর বলবা না বইয়ের মতো। আসল কথা যেটা বলবা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল। ওকে, সো এখন আমাকে আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমার প্রশ্নের উত্তর পরে। আগে আমাকে বলো এর মিক্সিং হওয়ার কথা কোত্থেকে, এর হাইব্রিড গঠন করার কথা কোত্থেকে? 1s থেকে নাকি 2s থেকে? 2s থেকে। 2s থেকে। আচ্ছা, সো কারণ কি, কথাটা কি ছিল?
বন্ধন গঠনের সময় কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের সার্থক অরবিটালগুলো মিশায় ফেলবে। সো এখন বহিস্থ শক্তি স্তরের এই অরবিটাল হচ্ছে 2s 2px 2py 2pz, এগুলো হচ্ছে সার্থক অরবিটাল, সিগনিফিকেন্ট অরবিটাল। সো এইখানে তোমাদের যে প্রশ্নটা আসতে পারতো সেই প্রশ্নটা হচ্ছে, ও বলো দেবো না এটাই বলছে, কিন্তু বলছে আবার আবল তাবল ভাবে আর কি। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি কত, 1s1। সো আমাদের কয়টা হাইড্রোজেন প্রবেশ করবে এখানে? 3টা হাইড্রোজেন, তাই না? আচ্ছা, সো 3টা হাইড্রোজেন যদি প্রবেশ করে, সেই 3টা কোথায় ঢুকবে? একটা এখানে, তাই না? আর একটা এই জায়গায়, আর একটা তার দূর কই গেল, আর একটা তার পাশে এইখানে। সো এই 3জন ভদ্রলোকের জন্য তো আমার 3টা অরবিটাল আছেই, আমার তো 2sটাকে লাগতেছে না। তোর প্রশ্নটা মনে হয় এটা ছিল, যে হাইড্রোজেনগুলো যেখানে এসে কানেক্ট হচ্ছে সেই কানেকশনের জায়গাগুলো তো অলরেডি সমান শক্তির ছিল। ওই যে তোমরা সাইর বন্ধু গেছিলা কক্সবাজারে হোটেলে, মনে আছে? সো 4জন যে 2 টাইপের রুমের মধ্যে ঢুকতেছিল, 4জনেরই শক্তি সমান, কিন্তু তারা ভাড়া নিছিলা কয়েকজন বেশি শক্তির রুমে, কয়েকজন কম শক্তির রুমে। তখনই তো ঝামেলাটা হয়েছিল। এখন তোমার কথা হইতেছে এরা 3জন যেখানে ঢুকলো সেটা তো সমান শক্তির ছিল, তাই না? ওকে, সো এখন এইবার তোমাকে একটু বুঝতে হবে যে বন্ধনটা যেখানে হয় শুধুমাত্র ওই জায়গাটাতেই আসলে পুরো অণুর স্থিতিশীলতা নির্ভর করে না, মানে ওই জায়গাটার উপরে পুরো অণুর স্থিতিশীলতা নির্ভর করে না, তার উপরে আরও অনেক কিছু আছে। আচ্ছা, তোমরা একটু ইমনের কথা কল্পনা করো আর কি, ইমনের ছেলেবেলা। ধরো ইমন বড় হয়েছে, কিন্তু ইমন এখনো ছোট আছে। কল্পনা করো ছোটবেলায় তোমরা ঈদের সময় পকেটে অনেক কিছু নিয়ে ঘুরে বেড়াইতে না, পিস্তল, তারপরে আরও কি কি গুলতি টুলতি, তোমাদের কিছু অস্ত্রপাতি ছিল আর কি ছোটকালে এগুলো নিয়ে ঘুরে বেড়াইতে। এখন ধরো ইমন যখন বাসা থেকে বের হয়ে এরকম রওনা দিয়েছে এক জায়গায় বিশেষ একটা মিশনে যাচ্ছে ঈদের দিন বিকালবেলায়, তো পিছন থেকে ওর বড় আপু ডাক দিয়ে বলছে, এই তোর বাইকনা বাগনি দুটোর সাথে নিয়ে যা। তো তো আগে হাতে ছিল এক হাতে পিস্তল এক হাতে গুলতি, যে যুদ্ধ জয়ে যাচ্ছে। এখন 2 হাতে যেহেতু ভাগনা ভাগ্নিকে যুক্ত করতে হবে, তাহলে এবার কি করা লাগবে বলেন তো? ওই পিস্তল গুলতি এগুলো সব পকেটে ঢুকানো লাগবে না আবার? এখন তোমাদের কি মনে হয় যে ইমনের যে স্থিতিশীলতা সেটা শুধুমাত্র ওর 2 হাতে কারা বন্ধনযুক্ত তার উপরে নির্ভর করে, নাকি ওর আদার প্লেসেসেও আরও অনেক জিনিসপত্র আছে, সব কিছু একটু ঠিকঠাক মতো গুছায় টুছায় নিতে হবে? কারণ দেখ, আগে ওর পায়জামাটা যেভাবে পরা ছিল, এখন যেহেতু পকেটে ভারী ভারী জিনিসপত্র রাখছে, তাহলে ভাগনা ভাগ্নিকে হাতে রাখছে ঠিক আছে, কিন্তু পিস্তল আর গুলতি রাখা আরও কিছু জিনিসপত্র রাখার কারণে দেখা গেল মাঝ রাস্তার পায়জামাটা খুলে পড়ে গেল, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে না? তাহলে এখন ওর কি বন্ধন গঠনের আগে শুধুমাত্র হাত দুইটাকে সাইজ করলে হবে, নাকি ওর আদার্স জিনিসপত্র ঠিকঠাক করতে হবে? তোরা মনে হয় বুঝোস না আমার কথাটা। আমি বুঝাতে যাচ্ছি একটা সামগ্রিকভাবে একটা অণুর স্থিতিশীলতা আনাটাই তো সংকরায়নের উদ্দেশ্য ছিল। সো সেই উদ্দেশ্যটা পূরণ হওয়ার জন্য শুধুমাত্র বন্ধনগুলো স্পেসিফিক যে অরবিটালে ঘটে সেই অরবিটালটা সাজানোটাই যথেষ্ট না, বরং লাস্টের শেলটা টোটাল জিনিসটাকে আমার সাজাইতে হয়, তা নাহলে পুরো জিনিসটার মধ্যে সামঞ্জস্য আসে না। বুঝছি ভাইয়া। কেউ বোঝা না। 2s এ বন্ধন হবে না ঠিক আছে এখন, কিন্তু 2s এ তো ইলেকট্রন আছে, তো এটা তো সার্থক অরবিটাল, তো ব্যর্থ অরবিটাল না তো। ওই ইলেকট্রনগুলোও লাস্টের শেলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে কারণে ওকেও তোমার সমানভাবে সাজায় গুছায় রাখতে হবে, তা নাহলে আসলে এই জিনিসটা ব্যালান্সড হবে না। ঠিক আছে, ওকে। সো এখন ঘটনা হচ্ছে এটার উত্তর আরও ভালো করে পাবেন অ্যামোনিয়াম আয়নের গঠন যখন আমরা দেখব, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরেন। সো এখন লাস্টের শেলের এই জিনিসগুলোকে যখন আমরা মিক্স আপ করে ফেলবো, তখন আমাদের চেহারাটা কি দাঁড়াবে? 1s2 দাঁড়াইলো, তারপরে এখানে কি হয়ে যাবে বলেন? এই কয়টা জিনিস মিক্স আপ হইলে এস এর সাথে 3টা পি, তাহলে sp3। এবার কেন 3টাকে নিচে লিখেছি আপনারা কি বুঝেছেন? আচ্ছা, তো উপরে তো ইলেকট্রন লেখা লাগবে। sp3 অরবিটাল আমার কয়টা হবে? এরকম 4টা অরবিটাল হবে। ইলেকট্রন কিভাবে বসাবো দেখো, একটু আগে করা জিনিস তোমাদের মনে থাকার কথা, 4টা অরবিটালের শক্তি সমান, তাহলে কি বলছিলাম, বৃষ্টি পড়ার মতো করে এসে ইলেকট্রন বসায় দিবা, মনে পড়ে? এটা তো ছিল বাংলা সিস্টেম। আসল টেকনোলজি হইতেছে এখানে টোটাল ইলেকট্রন নাম্বার কত, 2 3 4 5, 5টা ইলেকট্রন যদি সমান পরিমাণে ডিস্ট্রিবিউট করো, তাহলে দেখো তো একটা করে ইলেকট্রন আগে যায়, হাতে আরও একটা আছে, সেই ইলেকট্রনটা এখানে এসে উল্টা করে বসার কথা। হুন্স রুল যদি আপনাদের মনে থেকে থাকে, বোঝেন নাই? আচ্ছা, সো দ্যাটস দ্য থিং। এরপরে কি হবে, আমাদের এই সান্দুরা আসবে, এসে বলবে যে হ্যালো বিআই সাহেব কেমন আছেন। এই আর একটা বিআই সাহেব চলে আসছে। আমি কিন্তু স্পিন নিয়ে আর কথা বলতেছি না, বুঝে নিস বাবার, এতবার দেখানো সম্ভব না, কনসেপ্ট বিল্ড করা লাগবে আমার।
হয়ে গেল। তারপরে কি হবে, এই ভদ্রলোকের সাথে ইনার একটা বন্ধন ভালোবাসা হইলো, এখানে একটা বন্ধন ভালোবাসা হইলো, এখানে একটা হইলো, এই যে শেষ হয়ে গেছে। তাহলে আমাকে একটু বলেন, আমি যদি অ্যামোনিয়ার গাঠনিক সংকেত এবার একটু ঠিকঠাক মতো আঁকি, দ্যাটস ইওর নাইট্রোজেন। নাইট্রোজেন থেকে এখন তাহলে কয়টা হাত বেরোবে বলো? তিনটা হাত। সত্যি কথা বলতে নাইট্রোজেন থেকে আসলে 60টা হাত বেরোয়। ও আরেকটা আছে লোন এই পেয়ার থাকে। কি থাকে? মুক্ত জড়ি যায়। ওরে জ্ঞানী, জস। আচ্ছা, সো আমি এখন একটু বেকাতাড়া ভাবে আঁকতেছি, আঁকন ভালো হইতেছে না, বুঝি লইও। এই তো 60টা হাত, কি আঁকলাম আল্লাহ মাহবুব জানে। আচ্ছা হইছে, ভালোই হইছে। হ্যাঁ হাত হাত বলতে তো বর্ণ বোঝায় আর ওই দুটো আগে কিন্তু হাত বলতে কিডা বর্ণ বুঝায়, এইসব ছোটবেলার কথাবার্তা বাদ দাও। আচ্ছা, হাত বলতে আমরা অরবিটাল বুঝাই আসলে। আচ্ছা, এইটা গেল, এই যে 3টা হাইড্রোজেন হইলো, তাই না? 3 হাতে 3টা। এখন কথা হচ্ছে বাকি একটা হাতে কি আছে বলেন দেখি আমাকে। লোন পেয়ার এক জোড়া মুক্ত ইলেকট্রন। এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে এখানে। সো ওই দুইটাকে যদি আমরা একটু লিখে দেই, তাহলে এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, ফোরিং এর মতো দেখা যাইতেছে এইরকম। এই অরবিটালটাতে এই জিনিস, এইখানেও ওই বস্তুটা ছিল, আমরা এখানে আঁকি নাই। তোমরা কি বোঝাছো আমার কথা বন্ধু? এইখানেও একটা অরবিটাল ছিল, এইখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, সেই মুক্ত ইলেকট্রনটা এখন ঠিক মতো আঁকা হয়েছে, আগে আঁকা হয়েছিল না। তাহলে এবার আমাকে একটু বলেন যে এই বন্ধনগুলো কি ধরনের বন্ধন? এগুলা sp3 সিগমা, এই প্রত্যেকটা হচ্ছে sp3 সিগমা টাইপের বন্ড। এটাও যা, এটাও তা। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ ঢাবিতে আসা এমসিকিউ প্রশ্নের উত্তর দেন যে এটা কি অরবিটাল, মানে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা থাকে, এটা কোন অরবিটালে থাকে বলেন তো? sp3 অরবিটাল। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা কোথায় থাকে। এখন কেউ যদি বলে যে sp3 অরবিটালে থাকে না, কেউ যদি বলে যে 2s অরবিটালে থাকে, তাহলে কি সে সঠিক উত্তর দিল নাকি ভুল দিল বলেন? ভুল দিল। ভুল। বিভিন্ন সম্পূর্ণ সঠিক সঠিক দিল আর সংকরের মতো কথা বলতে ওইটাও সঠিক, ভিভিটি অনুযায়ী হচ্ছে ও 2s অরবিটালেই থাকে। শঙ্করায়ন মতবাদ অনুযায়ী হচ্ছে sp3 অরবিটালে থাকে। শঙ্করায়ন মতবাদ অনুযায়ী 2s অরবিটাল বলে এখানে কিছু নাই। তোমরা আমার কথা বোঝো নাই? বুঝতে পারি এই দুইটা ইলেকট্রনকে যদি আমি রেড মার্ক করে দেই, তাহলে মনে হয় বুঝবা যে এই দুইটা ইলেকট্রনই আসলে ওই যে মুক্ত জোড় ইলেকট্রন, ওই যে ওই দুইটা। বুঝেছেন? তাহলে ভাইয়া পরীক্ষায় যদি নির্দিষ্ট বলে না দেয় ওরে গরু, তোরা কি গাধা নাকি? দুইটাই কারেক্ট আনসার, যেহেতু যে কোনো একটা হইতেই পারে। পরীক্ষায় কোন গাধা প্রশ্ন করবে যদি তোকে উল্লেখ করে না দেয়, তার উত্তর কেন দিব আমি? মানে প্রশ্ন একটা করলেই তো হইল না, বোঝা না রে? আমি যদি তোকে প্রশ্ন করি তুই যে রিক্সায় করে আসছিস, সে রিক্সাওয়ালা কি ভাত খাইছে না খায় নাই, তুই এর উত্তরটা দিবি কিভাবে? মানে এটা প্রশ্ন করলেই তো হয়ে যাবে না, তো বোঝা না? আর যদি দিতে মন চায় sp3 দিয়ে আইসো, কারণ ওইটা আধুনিক তরতত্ত্ব, লেটেস্ট থিওরি। সো অ্যাকর্ডিং টু থিওরি অফ হাইব্রিডাইজেশন, এটা sp3-তে থাকার কথা, শেষ। চলো, এরপরে আমরা কি দেখব? পানির গঠন আলোচনা। পানির গঠনের ক্ষেত্রে আমাকে বলো প্রথমে কি করা লাগবে? রাসায়নিক সংকেত। গাঠনিক সংকেত। সো অক্সিজেনের সাথে আমরা জানি দুইটা হাইড্রোজেন, এরকম কেমনে জানি থাকে। তারপরে আবার পানিতে অক্সিজেনের কয় জোড়া মুক্ত ইলেকট্রন থাকে বলেন তো, মনে আছে আপনাদের? 2 জোড়া। 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। সো আমরা এখানে কতগুলো পাই বন্ধন পাচ্ছি? একটা না কোনো পাই বন্ধন নাই। তাহলে মোট কথা সহজে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। 1s2 2s2 2px2 2py1 2pz1। এরপরে এখানে এসে যুক্ত হওয়ার কথা হাইড্রোজেনের, বাট একটু পরে যুক্ত করাবো। তাহলে বলো কতটুকু হাইব্রিডাইজ হবে লাস্ট শেলের, কোথা থেকে কোথায়? হ্যাঁ, S থেকে নিয়ে 2 2s থেকে শুরু করে 2pz পর্যন্ত পুরোটাই হাইব্রিডাইজ হবে। তাহলে নতুন কার্বনের যে ইলেকট্রন বিন্যাস হবে, সরি নতুন অক্সিজেনের, আমি একটা কাজ করি নাই, সরি, সেটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসটা একটু বলে দেই। আগেও বলছি কি না? হ্যাঁ, এই যে বলি নাই, এই যে হাইব্রিডাইজেশনের পরে যে কার্বনটা হইছে, এইটাকে আমি একটা এখানে ছোট করে এইচ লিখি। এইচ মানে বুঝছো হাইব্রিডাইজড কার্বন, এটা এক্সাইটেড কার্বন, এটা কার্বন এক্সাইটেডের পরে হাইব্রিডাইজড হইছে। তাহলে এখানে আবার কি লেখা লাগতো? এটা হচ্ছে সেই হাইব্রিডাইজড কার্বন, তারপরে এটা হাইব্রিডাইজড নাইট্রোজেন, আর এটা তাহলে তোমার হাইব্রিডাইজড অক্সিজেন। ওকে, সো তাহলে এবার আমাকে একটু বলেন এখানে কি থাকবে আমাদের? হয়ে যাবে sp3। কতগুলো sp3 হচ্ছে? 4টা। 4টা। আচ্ছা, 4টা হইলো। তারপরে ইলেকট্রন কিভাবে বসাবো জানো?
বৃষ্টির মতো করে, তাই না? চলো বৃষ্টির মতো করে বসাই। এই যে দেখো, হয়তো দুইটা দুইটা একটা একটা বসাই দিতে পারবো। এবার যদি হুন্স রুল ফলো করি তাহলে কি আসে, টোটাল ইলেকট্রন কটা, 2 আর 2 4 5 6। তাহলে কীভাবে বসাবো, 1 2 3 4 5 6। দেখো তো উপরের মতোই হয়েছে কিনা বিন্যাসটা। হয়েছে ভাইয়া। হ্যাঁ। ওকে, সো এটা হইলো। এরপরে আমাদের এখানে কে এসে যুক্ত হবে বলেন, 2 পিস, বলবেন না, 2 পিস হাইড্রোজেন। Hydrogen. আচ্ছা তাহলে Hydrogen. লিখবো আমরা 1s1। এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন। এই যে ভদ্রলোক এখানে গেল আর এইজন এইখানে গেল। তাহলে বলো এখানে আমাদের কি বন্ধন হয়েছে, এই একটা সিগমা বন্ধন, এই আর একটা সিগমা বন্ধন। তাহলে আমি যদি এবার সুন্দর করে গাঠনিক সংকেত আঁকার চেষ্টা করি, তাহলে এই যে তোমার মাঝখানে অক্সিজেন, ভারী করে দেই। আচ্ছা, সো অক্সিজেনের পাশের থেকে কয়টা হাত বেরোবে বলেন, 4টা হাত। 4 পিস হাত বেরোবে। কেন মনে হয় বোঝা নাই তোমরা কি? সাত অরবিটাল। ও বাবা রে, কি কঠিন এটাকে ডেকে নিয়ে আসে এইভাবে কপি করে, সর্বনাশ। হাত দিয়ে আঁকাই তো সোজা ছিল ভাইয়া। কে বলিছে তোমাকে, টেকনোলজির উপরে কোনো বস্তু নেই, এ একটা আসে নাই। আচ্ছা তাও অনেক কষ্ট কমছে আর কি, দেখো। আচ্ছা সো এটা গেল এখানে, এটা গেল এখানে, আর এক পিস কপি করে উপরে। চলো এই যে 4টা। তাহলে এবার আমাকে একটু বলেন কি হবে এখানে। এই পাশে একটা কি যুক্ত করে দিব আমরা, একটা হাইড্রোজেন কানেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে কি হবে আমাদের এখানে বলেন, এই পাশে আর একটা হাইড্রোজেন কানেক্ট করে দিলাম। তারপরে এই হাতে কে থাকবে বলেন, 2টা ইলেকট্রন। এইখানে আমাদের এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকবে, ও এইখানে আমাদের আর এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকবে। টুকুস তোমা, এই যে বুঝেছো। সো এখানে আমরা রেড কালার দিয়ে লিখে দেই, 2টি ইলেকট্রন আছে এখানে, এখানেও 2টি ইলেকট্রন আছে। ব্যাপারটা আসলে 3D, এখন 3D দেখাচ্ছি না, তাই এইভাবে অদ্ভুত লাগতেছে দেখতে। সো তাহলে তার মুক্ত জোড় ইলেকট্রন দুইটা কোনটা, এই দুইটা আর এই দুইটা। এই 4 পিস ইলেকট্রন রেড কালার করা থাকলো, দিজ আর দোজ ইলেকট্রনস। বুঝেছেন সবাই নাকি? ssp3 সিগমা বন্ড হয়েছে আর কি। এ কি bf3 এর গঠন, চলো দেখি bf3 এর গঠনে কি হয়েছে। বলো প্রথম কাজ কি করা লাগবে, গাঠনিক সংকেত। শ্বেতাব চন্দ্র অনাহারি বলছি, আরিফ ভাইকে মেরে ফেলো। 3টা সিগমা বন্ড। তাহলে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস লিখবো কার, বোরনের। 1s2 2s2 2px। বলো বলো, কেউ তো বলে না রে, আমি একা একা করতেছি, এরা সাই সাই দেখতে চায়। আচ্ছা 2px1 2py0 2pz হচ্ছে 0। এই বোরন দিয়ে কি ওই খেলা হবে, ওই যৌগ বানানো যাবে? না। কেন না? একটা অযুগ্ম। আমার যথেষ্ট পরিমাণে অযুগ্ম ইলেকট্রন নাই, আমার লাগবে এখানে কয়টা, 3টা অসুবিধা। 3টা। তাহলে বোরনকে এবার আমাদের কি করা লাগতেছে, উত্তেজিত করা লাগতেছে। বোঝো নাই, এখানে অক্সিজেনকে উত্তেজিত করা লাগছিল না, বাট এখানে বোরনকে ঠিকই লাগতেছে। অর্থাৎ বোরন কোন ক্লাসে পড়ে বলো তো, কেউ বলতে পারে না। বোরন কোন ক্লাসে পড়ে জানো না? বোরন HSC 27 ব্যাচ তো, এই যে উত্তেজিত বোরন। ছাগলের দল। আচ্ছা এবার বলেন আমাকে, এই 3টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এখানে কে এসে দাঁড়াবে? হাইড্রোজেন। জোস, এই তো মনোযোগ, অস্থির। এগুলা হাইড্রোজেন, ঠিক আছে, নতুন প্রতীক। আরিয়ান কি বলো? এই যৌগটার নাম জানেন আপনারা? ও যেটা বলতেছিল ওটা, ওটা যদি আমরা মানতাম তাহলে তো BH3 গঠিত হইতো নাকি? এই যৌগের নাম জানেন না কেউ? কি নাম কি? এই যৌগের নাম কিন্তু বোরেন, আপনাদের ফাউন্ডেশনে দেখানো হয়েছিল বোরেন। আচ্ছা যাই হোক, এখন ঘটনা হচ্ছে দেখো, বোরনের ইয়াটাও নিজেরা করে নিও। এখন এখানে 3টা ফ্লোরিন যখন আসবো কানেক্ট করতে, তখন প্রত্যেকটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমি এইভাবে লিখতেছি। কি হবে, 1s2 2s2 2px2 2py2 2pz কত 1, দ্যাটস ইওর ফ্লোরিন। আচ্ছা সো এই যে ফ্লোরিনটা আসবে কানেক্ট হইতে, এখানে এখানে কি কানেক্ট করা যাবে আসলে তাড়াতাড়ি এখনই নাকি? কি করব কি করব কি করব বলেন বলেন, বলে ফেলেন, বলেন না তো কেউ।
সংকরায়ন করবো। তাহলে ফ্লোরিনকে বলবো একটু রুকো যারা, ওই যে মিমটা আছে না, রুকো যারা সবর করো, ওরকম বলবো আর কি, ঠিক আছে? ওকে একটু সবর করায় তুমি আসবা একে গুছাইতে। তাহলে 1s2 পর্যন্ত তো ঠিক থাকবে। এবার বলেন লাস্টের শেলের ওর কতটুকুরে আমরা হাইব্রিডাইজ করব, বলেন। 2s থেকে শুরু হবে। 2s থেকে 2s থেকে 2py 2py 2pz কে কিন্তু নেওয়া যাবে না, তার কারণটা হচ্ছে ও সার্থক না, ও ব্যর্থ অরবিটাল, সিগনিফিক্যান্ট অরবিটাল সে না। আচ্ছা, তাহলে 1s2 এর পরে এবার আমরা কি লিখবো এখানে বলেন? sp কত? 2। তাহলে এখানে কি লিখবো? sp2। এখানেও লিখবো sp2। আর ওইখানে কি থাকবে? যা ছিল তাই থাকবে। ভেবো না অরবিটালটা যার নামে চলে গেছে, ও যা আছে তাই আছে। আচ্ছা, তাহলে এবার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? উপরে যা ছিল বৃষ্টির ফোঁটা পড়ে গেল, হইল। তারপরে এবার কি হবে? এখানে এই ফ্লোরিনগুলো এসে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। তাহলে ফ্লোরিনগুলোকে যদি আমরা কানেক্ট করি এভাবে, এই যে এখানে একটা, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা, এই যে হয়ে গেল। আপনারা কিছু বোঝো নাই। ভাই যে বোরনের পাশে এইচ দেননি, এইচ, ও ওই যে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজড বোরন। ও কে দেয়, কিভাবে কি করে, কেউ দেয় না। এ আমার টেকনোলজি আর কি। আপনারা কি বোঝাচ্ছেন ব্যাপারটা? বুঝছি। খুব বুঝলে? তাহলে এখন আমাদের কি করা লাগবে? গাঠনিক সংকেত এঁকে দেখা লাগবে। বোরন মাঝখানে থাকবে, সেখান থেকে কয়টা হাত বেরোবে বন্ধু? 3 পিস হাত বেরিয়েছে নাকি 4 পিস? কোনটা বুঝে বইল কিন্তু? 3 পিস। আমাদের একজন আরিয়ান আছে, সে যদি বলে 3 পিস, তুমি কে? তোমার কথা শোনা লাগবে, আরিয়ানের কথাই শোনা লাগবে, কারণ সে মানে সার্থক অরবিটাল। আরে ভাই, তোর দাদার মাথা অরবিটাল, আমাকে ক্ষমা কর। যেটা দিয়ে বন্ধন করতে পারবে সেটাই, বুঝছস? ওই যে মুক্ত জোড় ইলেকট্রন দেখতেছস, যে ওটা দিয়ে তো বন্ধন করে নাই, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে করতে পারবে না, ওটা দিয়ে করতে পারে। অ্যামোনিয়াম আয়নের গঠন যখন দেখবো তখন বুঝবো, বুঝেছেন? এ কি আঁকলাম রে বাবা, আমি তো 3D কোনো কনসেপ্ট নিয়ে কথা বলতেছি না, বুঝিস না? জাস্ট এমনি হাত দিচ্ছি আর কি। যদি 3D আঁকতাম তাহলে কি এইগুলা ঠিক ছিল? একটা কিছু তো ঠিক নাই, এমনি জাস্ট আঁকতেছি আর কি, বুঝছিস? আচ্ছা, এখন বোরনের এই ক্ষেত্রে যদি আমি এরকম একটা থলে রেখে দেই, কেউ কিছু মাইন্ড করবা নাকি? টিও একটা বেলুনের থলে, এই ভালো হচ্ছে না কেন? সুন্দর হয় না কেন? এই যে হইছে। দুধ তোরি, আমার আঁকা টাকা ভালো না, ভালো মার্কার টার্কার হলে করা যায়, এই স্মার্ট বোর্ডে হয় না। এই ফাঁকা অরবিটালটার কাম কি জানো নাকি? কেউ জানো না? ওই যে সন্নিবেশ সমযোজী। তোমার দাদার মাথা সমযোজী, সন্নিবেশ সমযোজী ফাইলে কোথায়? আমি কি বলছি এটার কথা এখনো? যে জিনিস আমি বলি না তা আগে হাঁটো কেন, তা আগে ওস্তাদি করো কেন? বলো তাড়াতাড়ি বলো, এটা কি? তুমি যা চোখে দেখতেছো এটাই তো বলতে পারতেছো না, এক্সট্রা জ্ঞান কেন দিতেছো? এটা কি কেউ বলতে পারতেছো না? এই চান্দুটা কি চোখে দেখো, এটা চোখে দেখো নাকি? বাবা তিহা, বুঝছি। তুই বুঝছস, কিন্তু আমি তো এটা বুঝতেছি না যে তোদেরকে কতদিনও তো ঝাড়লাম একই কারণেই। বাপের আগে হাঁটোস কেন? আমি তো সন্নিবেশ সমাজে নিয়ে একটা কোনো শব্দ বলছি এতদিনে? কোনো লেকচারে, কোনো আলোচনায়, কোনো অধ্যায়ে বলা হয়েছে? তাহলে এটা তো এক্সিস্টই করে না, আরিফকের পৃথিবীতে এটা এক্সিস্টই করে না। তুমি কোত্থেকে নিয়ে এসে তারা শিখাইতেছো? আমি যেগুলো বলছি তার মধ্যে উত্তর আছে, তার মধ্যে উত্তর আছে, একটু খেয়াল করো, ওইটা আরো বেশি কাজে লাগবে। এখানে সন্নিবেশ সমাজের আইডিয়া কোত্থেকে আসলো কে জানে। এটা বেসিক্যালি এই যে আনইউজড পড়ে থাকা 2p-z অরবিটাল, এটা বলতে কি বুঝাচ্ছি? কিছু কিছু বিমানবন্দর আছে যে বিমানবন্দরের একটা পরিত্যক্ত রানওয়ে থাকে। ওই রানওয়েতে অনেকদিন বিমান ওঠানামা করে না, বাট যদি কোনো দিন ইমার্জেন্সি কেস হয় ওই রানওয়েটা ইউজ করা যাবে। এই 2p-z অরবিটালের অবস্থা হচ্ছে ওই রকম। ওই অরবিটালটা কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। We have that space to accommodate some new electrons. If you want to bring in some new electrons, we can accommodate them in there. But right now, we don't have anything in there. তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। বুঝছি। ঘোড়ার ডিম বুঝছো? আরও চিৎকার করবা, জিকির করবা, সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী। আসো, এখন তোমাদের আর একটা মজার ব্যাপার বলি। সেই ব্যাপারটা হইলো এই যে যেটা দেখাইছি এটা পার্শিয়ালি কারেক্ট। এগুলো বলতে চাই না, বইতে নাইটাই। আর তোমরাও মেলা জ্ঞানী, তাই এত কিছু বলি কি করব। এই যে জিনিসটা দেখাইলাম এটা পার্শিয়ালি কারেক্ট, এটা নট ট্রুলি দ্য থিং। আসলে হয়েছে কি, আমি তোমাদেরকে কি বলছি? সমযোজী বন্ধন গঠনের আগে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের
ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলো মিক্স আপ হয়, তাই বলছি না? হ্যাঁ। তার মানে সংকরায়নটা ঘটে কোথায়? শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুতে, তাই তো? বাট সত্যিটা হচ্ছে সংকরায়ন এমন একটা বিষয়, যেটা গত ক্লাসে মনে হয় বলছিলাম নাকি প্রথম অংশটুকুতে বলছিলাম, সংকরায়ন এমন একটা বিষয় যেটা সমস্ত সমযোজী যৌগের মানে বন্ধন গঠনের ক্ষেত্রে এটা ঘটে, সমস্ত পরমাণুরই ঘটে। পৃথিবীতে একটা মাত্র মৌল আছে যা সংকরায়ন হয় না, তার নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন। এত পিচ্ছি একটাই অরবিটাল, তার আর কোনো সংকরায়নের সুযোগ নাই, কিন্তু ও ছাড়া দুনিয়ার বাকি সবারই সংকরায়ন হয়, মানে সমজীব বন্ধন করতে গেলে। সো এখন ঘটনা হচ্ছে, এখানে দেখো, তুমি এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র বোরনের সংকরায়নটা। সত্যি কথা হচ্ছে এখানে আসলে হাইড্রোজেনগুলোরও সংকরায়ন হয়। ফ্লোরিন না ভাইয়া? আমি মুখে কেবল কি বললাম? হাইড্রোজেন। হাইড্রোজেন বলছি। আবেগে বলছি, সরি। এখানে আসলে ফ্লুরিনগুলোরও সংকরায়ন হয়। একটু মনে মনে ভেবে বলেন তো, এই ফ্লুরিনগুলোর কি সংকরায়ন হবে? sp3 ফ্লুরিনের লাস্ট শেল কতটুকু বলেন? 2s থেকে 2pz। বুঝি না। 2s থেকে 2pz। এই পর্যন্ত না ফ্লুরিনের লাস্ট শেল? আপনারা কি বুঝছেন আমার কথা? হ্যাঁ। তাহলে এইগুলাকে মিশাইলে একটা এস এর সাথে কয়টা পি মিশতেছে? 3টা পি। তাহলে এইখানে সংকরায়নটা হবে হচ্ছে sp3। তোমরা আমার কথা কিছু বোঝনি। বুঝছি ভাইয়া। সো এইখানকার সংকরায়নটা হচ্ছে সত্যি কথা বলতে sp3। ওইখানে তো দিব না, নিচে দিব। sp3 কত? 2। তারপরেরটা sp3 2, তারপরেরটা sp3 2, লাস্টেরটা sp3 1। কেউ বোঝে না আমার কোনো কথা। বুঝতে পারছি ভাই। খালি ধান্দা আরিফ ভাইয়ের চেয়ে বেশি করে কিভাবে কথা বলবো আর বেশি বেশি কিভাবে জানবো, সব ধান্দাবাজ নিয়ে বসে আছি। আচ্ছা, এইখানে একটা বন্ধন হইলো, এখানে একটা বন্ধন হইলো, এখানে একটা বন্ধন হইলো। সো তাহলে আমাকে এবার একটু বলো যে সত্যি কথা হইলো আগের বার আমরা কি বন্ধন হয়েছে ভাবছিলাম এখানে, বলো তো? ssp2 এখানে আমরা ভাবছিলাম, কোথায় এস পাইলি তুই গাধা? ও সরি psp2 sp2 সিগমা, এটা ভাবছিলাম না? হ্যাঁ বাস্তবতা হইল বন্ধু, এই প্রত্যেকটা বন্ধন হচ্ছে sp2 sp3 সিগমা, sp2 sp3 সিগমা। কেউ বুঝলে না? বুঝছি ভাইয়া। আমার একটা কথা বলে, এটা অনেকেই ভাবে যে ভাই এইটা কেন করা দরকার ছিল, এটা তো দরকার ছিল না। এবার তাহলে একটু ইমনের ঈদের দিনের কথাটা তোমাদের একটু কল্পনা করা লাগবে। তো ইমনের হাতে তো কি ছিল? পিস্তল আর গুলতি ছিল, তাই না? তো ওইগুলো ওর পায়জামার পকেটে রেখে ওর দুই হাতে দুই ভাগনা ভাগ্নি ধরছে, চল বেড়ায় আসি, মেলা দেখে আসি। তোমরা একটু বলো, তোর ভাগনা ভাগ্নির হাতে তো চকলেট ছিল, লেমন জুস খাচ্ছিল। এখন মামু যখন বলছে যে হাত ধর, তখন তোমাদের কি মনে হয় না যে ওর ভাগনা ভাগ্নিদেরও হাতে যে জিনিসপত্র ছিল তারাও একটু গুছায় টুছায় নিছে? বুঝতে পারছি। কেউ মনে হয় বোঝো নাই আমার কথা। বুঝছি। ইমন ধর মোটর সাইকেল চালায় গ্রামের হাটে যাচ্ছে, যাই বেড়ায় আসি, হ্যাঁ? ওর নানার এক আমলের বান্ধবী সে পিছন থেকে ডাক দিচ্ছে, এই মন্যা, এই সোরের নাতি, দাঁড়া, আমাকে লই যা। ঠিক আছে, আসো বুড়ি, ওঠো। এখন ইমনের যে ব্যাগটা ছিল পিঠে, সেটাকে সে বুকের কাছে আনছে কেন? পিঠে তো এখন অলরেডি একটা ভারী মানুষ বসবে, তাহলে ওর ভর ব্যালেন্স করার জন্য কি করতে হবে? আগে থেকে একটু জিনিসপত্র গুছায় নিতে হবে না? কেউ বোঝা না? বুঝছি। এটা হচ্ছে ইমনের মতো কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন হচ্ছে, তার অরবিটালগুলো নতুন ওরিয়েন্টেশন সেট হচ্ছে। এবার বলো তো, ওর যে নানার বান্ধবী, যে বয়স্ক মোটকা মহিলাটা তার পিছে উঠতেছে এখন, ওকে যন্ত্রণা দিবে তাই, তার হাতে যে ব্যাগ বোসকা ছিল, তারও একটা স্কুলের ব্যাগ কান্দে ছিল, হ্যাঁ? বোঝা নাই? বুঝছি। তার শাড়ির আসলটা একটু ফেঁসা এসে কোমরে এরকম গুজে নিয়ে তারপরে ওঠে না? হ্যাঁ এইটারে বলতেছি আমরা ওই যে পিএজে, পেরিফেরাল অ্যাটম, তার সংকরায়ন।
সে যদি একটু তার জিনিসপত্র না গুছায় আলটিমেটলি বন্ডিংটা ভালো হবে না। ইমনের মতো চালানি দিবে আর ওদিক দিয়ে দেখবে বুড়িটা পড়ে গেছে, মানুষজন ওকে বাজে কথা বলবে। দোষ তো ইমনের ছিল না, ইমনের দোষ কখনোই থাকে না, সবসময় বুড়িদের দোষ হয়। তোমরা আমার কথা কিছু বোঝো না। বুঝছি ভাইয়া। শঙ্করায়ন ইজ এ বাই ডিরেকশনাল থিং, মিউচুয়াল থিং, নট দ্যাট যে আমি একা কেন্দ্রীয় পরমাণু বলে আমি বিপদে পড়ে গেছি, আমি একা শঙ্করায়ন করবো আমার অরবিটালগুলো, আর তুমি সাই সাই তামাশা দেখবে, ব্যাপারটা এরকম না। দ্য থিং হ্যাপেন্স বোথ ওয়ে মিউচুয়ালি, ঠিক আছে, এই আর কি। ওকে, সো বাস্তবতা এটা। কিন্তু তোমার পরীক্ষায় আসবে কি অশিক্ষিত মার্কা প্রশ্ন জানো, বলবে BF3-তে কি ধরনের শঙ্করায়ন হয়। তোমার বললে দেয়া লাগবে এটা চিন্তা করে যে BF3-তে শুধুমাত্র কার শঙ্করায়ন হয়েছে বলো তো, কেন্দ্রীয় পরমাণু শঙ্করায়ন হয়েছে, বোরনের। তাহলে তুমি বোরনের বলে দিবা sp2। বাট এইটা যদি আমার হাতে ডিজাইন করা সিলেবাস হইতো, তাইলে আমি স্পেসিফিকলি স্যারদেরকে বলতে বলতাম, জিজ্ঞাসা করতে বলতাম যে BF3-তে কি শঙ্করায়ন হয়েছে আপনি জিজ্ঞাসা করতে পারেন না। কারণ কি, এখানে বোরনেরও শঙ্করায়ন হয়, ফ্লুরিনেরও শঙ্করায়ন হয়। তাহলে আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে BF3-তে কার শঙ্করায়ন আপনি জানতে চাচ্ছেন, বোরনেরটা নাকি ফ্লুরিনেরটা। যখন বোরনেরটা জানতে চাচ্ছেন চাইবেন তখনও বলে দিবে sp2। যদি ফ্লুরিনেরটা জানতে চান তাহলে কিন্তু ও বলবে sp3, এবং দুইটাই কারেক্ট আনসার। আপনারা আমার কথা বোঝার নাই। বুঝছি ভাইয়া। কিন্তু এই অশিক্ষিত দেশে ঘটনা হইল এই আর কি। এখন বলবে আবার কেন বইতে যেহেতু পিএ যারা পেরিফেরাল অ্যাটম যারা তাদের শঙ্করায়ন নিয়ে কথা বলা হয়নি, তাহলে তো আপনি বুঝে নেবেন যে কেন্দ্রীয়টারই কথা বলছে। কথা হইতেছে জ্ঞান এরকম আটকায় রাখো কেন, কি দরকার। এখন বলো তো, যদি বলে মিথেনের শঙ্করায়ন কি ধরনের হয়েছে, তাহলে কি করবেন আপনারা? তাহলে কার্বনের কার্বনেরটা বলে দিবা। আর এখানে তো জানোই হাইড্রোজেনের কোনো শঙ্করায়ন হয় না, সম্ভব না, সো ওইটা নিয়ে তো প্রশ্নই উঠে না। তবে আবারও বলতেছি এই বস্তুটা কিন্তু বইতে আলোচনা নাই, কোথাও নাই। এই যে এখন কইতেছি 2-1 বছরের মধ্যে দেখবা বইতে চলিয়ে আসছে, আর 2-1 বছরের মধ্যে যদি আল্লাহ চাইলে সিলেবাস চেঞ্জ হয়, জানি না কি হবে। আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম এরপর ব্যাপারে। হুম, স্যার বলছিল যে এটা তো না হয় মানলাম, কিন্তু এরপরের ঘটনা যে শঙ্করায়নের আরো প্রশ্ন আসে যে অণুর গঠন বা আকৃতি কিভাবে ব্যাখ্যা করবে, তখন কিভাবে করবে, এটা সরাসরি আমার উল্টা প্রশ্ন করছে আমাদের। ভেরি গুড থিং স্যার, ভালো কাজ করছো তো, কিন্তু তুমি আর পাল্টা উত্তর দিতে পারো নাই। বলছি ওইভাবে আমি দেখাই দিব যে আসলে ঘটনা কি রকম হয়। আচ্ছা ঠিক আছে, দেখবো, এগুলো আমরা আলোচনা করবো, সমস্যা নেই, টেনশন নিও না। আসো, PCl5 এর গঠন, এটা আপনাদের করার কথা, করছেন কি? কেউ করেন নাই, মাশাআল্লাহ। আচ্ছা, PCl5, PCl3, আচ্ছা PCl5টা আমি একটু করাই দেই। তাহলে প্রথম কাজ কি করা লাগবে বলেন? 5টা ক্লোরিন দিয়ে আমরা একটা গাঠনিক সংকেত এঁকে ফেললাম এবং বুঝতে পারলাম সবই সিগমা বন্ড। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লিখব, কি যেন হয়, 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 আর একটা কি 3pz1। ওকে, এখন এই ফসফরাস দিয়ে কি খেলা হবে? কেন হবে না? তাকে 27 ব্যাচে তাকে 27 ব্যাচে ভর্তি হওয়া লাগবে, উত্তেজিত হতে হবে। তাহলে উত্তেজনার ফলে যেটা হবে, কোন ইলেকট্রন ভাঙবে, 2p6 নাকি 3s, কোনটা? 3S। 3s যদি ভাঙ্গি যায়, ভাঙ্গি গেলে হয়ে যাবে এখানে 3s1। ভাঙা ইলেকট্রন কোথায় চলে যাবে বলেন? 3dxy1 অরবিটালে। আচ্ছা, তাহলে এবার লাস্টের শেলের কতটুকু হাইব্রিডাইজ করব আমরা বলো? 3s থেকে শুরু করে 3dxy পর্যন্ত। খেয়াল করো 3dxy এর পিছনে কিন্তু আর অরবিটাল আছে 4টা, মনে আছে? 3dyz zx x² y² 3dz², ওগুলো লিখতেছি না, যদিও লেখা ভালো, জায়গায় ধরে না বলে লিখি নাই। আচ্ছা যাই হোক, সো এবার তাহলে আমাদের সংকরায়িত ফসফরাসের চেহারাটা কেমন হবে, এখানে মনে থাকতে থাকতে আমরা তাড়াতাড়ি একটা H লিখে ফেলি। কেউ কিছু বললা? কোথায় 4s? আচ্ছা, তোমার তাইলে এবার কানটা ধরে একটা আছাড় দিব আর গুণগত রসায়নের সেই ক্লাসগুলো খুলে দেখাবো। বারবার করে বলেছিলাম 4s-এ যে যায়, এইটা কেন যায় বলেন? কোন নিয়ম অনুযায়ী যায় বলো তো? আব্বা নীতি, কি কইলা? আব্বা নীতি, আচ্ছা ওকে, আব্বা নীতি। হ্যাঁ,
ভুল হয়ে গেছে। এই বেটা তুই যা, তোকে আমি খুঁজি নাই। না এই দিনের ক্লাস না, এটা ছিল হচ্ছে 7 নাম্বার ক্লাসে। হ্যাঁ কিছু ক্লাস 9 থেকে আমাদের দেখাই তো। তাই তো মনে হচ্ছে। দেখো তো কোথায় কথাটি লেখা রয়েছে। ইরফান চন্দ্র মণ্ডল, একটা স্ক্রিনশট নিবা নাকি? নট করে ফেলছ তুমি, যে নট করে ফেলছ। এবার তুমি দেখো তো এটা কাদের ক্লাস? এসএসসি 27 আর তুমি এইচএসসি 26। মানে তুমি যখন এইচএসসি দিবা তার পরের বছর ওরা ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাদের ক্লাস থেকে তোমাকে একটা কড়া কনসেপ্ট দেখানো হইলো। এবং এটা আমি যদি নবম শ্রেণীর ক্লাসে বলে থাকি, 3য় অধ্যায়ের ক্লাসে, তুমি কি আমাকে বলতে চাও যে আমি তোমাদের গুণগত রসায়ন ক্লাসে এই বস্তু লিখে দেই নাই? এটা দিছি, বারবার করে বলছি। এমনকি ওই ভিডিও যদি বের করে তুমি দেখো, ওইখানে আমি বারবার করে বলছিলাম তোমরা রাসায়নিক বন্ধন অধ্যায় পড়ার সময় ঠিক এই জায়গাটাতেই প্যাচটা লাগাবা, যে এই জায়গায় গ্যাঞ্জাম করবা, যে এই কথাটা ভুলে যাবা। সেইটাই করছো এক্স্যাক্টলি, আমি এটাই বারবার বলছিলাম, এটা কিন্তু তোমরা ভুলে যাবা। এমনকি তোমাদেরকে এইখানে যে একটা কথা আমি বলি, কোথায় গেল, এই যে BF3 এর গঠনে এইখানে যে 2p z অরবিটালটা ফাঁকা থাকে, সেটাকে নিয়ে যে এত কথা বললাম, এই জিনিস তোমরা ঠিক 2টা ক্লাস পরে লাগবে। ওই দিন দেখবা ঠিকই ভুলে গেছো। BF3-তে ফাঁকা অরবিটাল কই দেখিনি তো কখনো, কোথায় সেই অরবিটাল? মানে কি যে একটা তামাশা করো তোমরা, কিছুই মনে রাখতে পারো না। শুধু মনে থাকে কি টিকটক টিকটক টিকটক, মেম মেম মেম, তোমার ঘোড়ার ডিম। মানে নাইস, অস্থির। চলো তোমরাই আবার 27কে পচাও, বলো যে উত্তেজনা উত্তেজিত। হ্যাঁ তোমাদের কি বলা যায় বলো, ঘুমান্ত স্বপ্নালু কি করতেছো তোমরা? আচ্ছা আপনারা কি বুঝছেন আমার কথা? আউফবাউ নীতি আমরা মানতাম যদি বিশুদ্ধ আনবন্ডেড পরমাণু হইতো, ইট হ্যাজ নট গট বন্ডেড টু এনিবডি, বাট নাও দিস অ্যাটম ইজ গেটিং রেডি ফর গেটিং বন্ডেড টু সামবডি এলস। সো নাও আমরা তো এখন আউফবাউ রুল মানবো না। কেউ বোঝা না, অশিক্ষিতর একটা রকম থাকে। নাইস। তাহলে এবার বলেন 3s থেকে ভাঙা ইলেকট্রন 4s এ কি যাবে ইরফান চন্দ্র, নাকি 3D-XY তে যাবে, কোনটা? ধন্যবাদ। এবার বলো আমাকে বন্ধু, তাহলে এখানে কি ধরনের সংকরায়ন হবে? এরা মিলে কি তৈরি করবে বলো? কেউ বলে না। sp3 কি ডি, বুঝছেন কি আপনারা? কেউ বোঝে না, আমি একা একা কথা বলি। খুব বুঝতে পারিছি। sp3d কয়টা হবে বলো? 5টা। যেহেতু ফার্স্টটা অরবিটাল যুক্ত হতেছে, তাহলে ফার্স্টটাই হওয়ার কথা। এই যে ফার্স্টটা হয়ে গেল। এবার আমাকে বলো ইলেকট্রন বৃষ্টি পড়ার মতো করে এনে ফেলে দাও। আশা করি বোঝেছো, এটা তো আর না বোঝার কি আছে। এবার বলেন এখানে কে যুক্ত হইতে আসবে? ক্লোরিন। ক্লোরিন। নাইস, সবাই সব বুঝেছে। তাহলে এবার আমি একটু ছোট করে দেই, কারণ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিজেরই অনেক বড়। ওকে হইল। এখন আমাকে একটু বলো, যাও বাবা ছোট হবা না, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় আমাকে একটু মনে করে বলেন। এখানে আমরা লিখলাম ক্লোরিন, হ্যাঁ তাহলে কি হবে 1s2 2s2 2p6 পর্যন্ত আর লিখলাম না, এই যে ডট 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 দিলাম। তারপরে কি হবে বলো? 3s2, তারপরে 3px2, 3py2, 3pz1। ওকে সো ও বাবা এই রেলগাড়ি বেঁকায় গেছে কেন, সোজা করে দিই। আচ্ছা সো তোমরা কি বুঝিছো আমি এখানে ডট ডটটা দিয়ে কি বুঝাইছি? মানে লিখে নিও, আমার এখানে জায়গা নেই বলে আমি লিখতে পারলাম না। ওকে আচ্ছা সো এখন বন্ধুগণ আমাকে একটু বলো এইরকম ক্লোরিন কয়টা লাগবে আমার? 3। তোমাদের কিন্তু এগুলো একটু কষ্ট করে হাতে লিখে লিখে করতে হবে আর কি, যদি মন চায় বাড়ির কাজ দিলে আর কি। আচ্ছা তারপরে এখানে আমরা এগুলো কানেক্ট করে দিব। ডিশিয়াও কত বন্ধন, কত ভালোবাসা, এই যে হয়ে গেল শেষ। বুঝেছেন?
এখন কথা হচ্ছে এটা হইলো তো আমাদের অ্যাকর্ডিং টু বুক টেকনোলজি এনসিটিবি, কি টিভি, এনসিটিবি। এখন ফোকে পিসিএল 5-এ আমাকে একটু বলো ফসফরাসে কি সংকরায়ন হয়? কেউ বলে না। sp3d। ফোকে ক্লোরিনের কি সংকরায়ন হয়? sp3 কেউ কিছু বুঝলে না। সো এখন থেকে আর আমি ওখানে লিখবো না, বাট তুমি নিজের মনের মস্তিষ্কের মধ্যে এটা ভেবে রাখবা যে আসলে কার কি হয়েছে এখানে, ঠিক আছে? এটাই টেকনোলজি। তাহলে এবার বলো আমাকে, PCl3 আপনাদের করিতে হবে, যদি না করেন জীবনে অনেক কিছু হারাইবেন, খোয়াইবেন। আচ্ছা, BeCl2 এর গঠন আলোচনা বলো দেখি কি হবে এটা। কারা আসো নতুন লোকজন বলো। BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এটা আমরা কিভাবে করব? কেউ বলে না তো, বলবা না বন্ধু? হ্যালো, গাঠনিক সংখ্যা থাকবো। হ্যাঁ কি করব বলো? এতক্ষণ তো তিহারা বললো, ইমনরা বললো, এখন বাকিরা বল কি রে ভাই, বলে না তো। গাঠনিক সংখ্যা থাকবো। লিখবোটা কি তাই বল না। বেরিলিয়াম লেখার পরে কি করব? দুইটা হাত দিয়ে দুইটা ক্লোরিন। আচ্ছা, দুইটাই কি বন্ড আমাদের তাহলে? সিগমা বন্ড। আচ্ছা, তারপরে এবার কার ইলেকট্রন বিন্যাস লিখবো বলেন? বেরিলিয়ামের। ওকে, সো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? 1s2 2s2। একে দিয়ে কি কাজ হবে? এই বন্ধন করা যাবে? উত্তেজনা করতে হবে, তাহলে একে 27 ব্যাচে পাঠিয়ে দাও, উত্তেজিত হয়ে আসুক। কালকে বলামাইন কি সব যে ইনবক্স করছে আমাকে, খোদা, এদেরকে সামনে ফাইলে না ফিডায় ভাত খাওয়াটা খুব সমস্যা। আচ্ছা, 2s1, তারপর এটা কি হয়ে যাবে বলো তো? 2px1। ইরফান কি এবার খুশি হয়েছো যে তোমার আউটবাউ নীতি মানছে 2s এর পরে 2p তে গেছে? হ্যাঁ, খুশি হয়েছো তো না? ঠিক আছে, চোখ থেকে পানি চলে আসছে আমার সিটাংটা। আল্লাহ, 2py0 2pz-এও কি হবে? 0। এরপরে বলবো কি আমরা বলো তো, দুইটা ক্লোরিনকে নিয়ে আসবো এখানে, ঠিক কি না? এই যে দুটি ক্লোরিনকে নিয়ে চলে গেলাম, এই যে এখানে একটা, বুঝেছো? আচ্ছা, আর একটা কি এখানে আমি একবারে বসাই দিলাম আর কি। হ্যাঁ, কোথায় জানি এখানে। ও, এটা তো বসানো যাবে না, না ভাইয়া, সংকরায়ন করি নাই। না, না। দুঃখ পেলাম। তাহলে বলো কি সংকরায়ন হবে? এইটুকুই তো সংকরাইতে হবে নাকি? হ্যাঁ, কোন দুইটা কি সংকরায়ন হবে বলেন তো? 2s আর 2px 2s থেকে 2p 2s আর 2p, তাহলে তার সংকরায়নটা কি হয়ে যাচ্ছে বলেন? sp সংকরণ। sp তাহলে তার সংকরায়ন হয়ে যাবে sp। ওকে, তাহলে ডিফারেন্ট কালার দিয়ে লিখি কারণ সংকর অরবিটাল তো। sp, এটাও হচ্ছে sp। ওকে, সো এই দুইটা আমাদের কি হবে? ব্লু কালার হয়ে গেল, শেষ। তারপরে এবার কি হচ্ছে? দাঁড়াও একটু, এটার একটা ডিফারেন্ট কালার দেই, ধরবেটা স্যার। ওকে, এগুলারে হলুদ, সুন্দর ক্যাটকেটে রং লাগতেছে, কি সৌন্দর্য। ওকে, এখানে একটা ক্লোরিন এসে কানেক্ট হয়ে গেল এইভাবে, আর এখানে আর একটা ক্লোরিন এসে কানেক্ট হয়ে গেল এইভাবে। বুঝেছো বন্ধুগণ? তাহলে বলো, বেরিলিয়াম ক্লোরাইডে আমাদের BeCl2 তে বোরনের কি সংকরায়ন হয়? sp সংকরণ। এখানে হচ্ছে sp সংকরায়ন হয়। আর ক্লোরিনের কি সংকরায়ন হয় বলেন তো? sp3 সংকরণ। sp3 সংকরায়ন। সবাই কি বোঝেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রায়ই আসে, ভালো করে মার্ক করে রাখো। ইমন কিছু বলবা নাকি বা শেতাব? হ্যাঁ, কি বলবা বলো, আকু পাকু উঠতেছো কেন? আমরা সংক্রায়ন তত্ত্ব আনছি তো সমযোজকের জন্য, এখানে তো এটা মনে হচ্ছে আয়নিক। কি সামদুরা, কি গান গাইলে? হ্যাঁ, মিমের গান। দ্যাটস ইউর কুইন ট্রাম্প কার্ড অফ কনসেপ্ট। ভালো করে একটু বোঝো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কত বড় জ্ঞানী রথী মহারথীর সাথে যে
তর্কে বসলাম এটা নিয়ে। তাদের সবচেয়ে বড় রেফারেন্স হচ্ছে দুইটা। এক নাম্বার রেফারেন্স হচ্ছে আমাদের অসাধারণ বইয়ের মধ্যে আছে, তাই এটা মানতে হবে। তাদের দ্বিতীয় অসাধারণ রেফারেন্স হচ্ছে www.google.com। এইখানে সার্চ দিয়ে যদি কিছু পাওয়া যায়, ডাজেন্ট ম্যাটার সেই রেফারেন্স যে ওয়েবসাইট থেকে নিচ্ছে তাদের গ্রহণযোগ্যতা কত, ইট ডাজেন্ট ম্যাটার টু দ্যাম। তারা এগুলো বোঝেই না। হ্যাঁ, কোন ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা কতখানি, তারা বলে গুগলে আসে, গুগল মামা বললি এটা নিতে হবেই, এটাই কোরআন, এটাই হাদিস, এমন একটা ভাব। এই বলদেরা বোঝে না যে আমি আজকে একটা ব্লগ লিখলাম, আমি আজকে ফেসবুকে কিছু একটা লিখলাম, এটারে গুগলে একটু আমি এসইও করলাম, সার্চ দিলেই তুই ওই জিনিস পাবি। আমি যদি বলি যে এখন বাংলাদেশ চালাইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, বাজার দাম নিয়ন্ত্রণে রাখছে, আজকে কত 11ই জুলাই 2025, ধুমায়া ঠিকমতো এসইও করতে পারলে গুগল তোরা ওইটাই দেখাবে। আমার কথা কি বোঝেছো? সো একটু মনোযোগ দিয়ে শোনো। ঘটনা হচ্ছে সংকরায়ন হয় কোথায় আমাকে একটু বলেন তো? আয়নিক যৌগে, আয়নিক বন্ধনে নাকি না, সমযোজী বন্ধনে? এখন তোমরা উইদিন 2 or 3 ক্লাসেস জানতে পারবা যে কোনো যৌগই আসলে দুনিয়ার শতভাগ আয়নিক না, কোনো যৌগই শতভাগ সমযোজী না। সমযোজী না। তার মানে যে কোনো আয়নিক যৌগের মধ্যে, এটা ডেফিনেটলি একটা আয়নিক যৌগ, এটা তোমার মানা লাগবে আর কি। মানে না মানলে আমার কিছু করার নাই, বাট দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড। এটা একটা আয়নিক যৌগ, ধাতু আর অধাতুর মধ্যে। তবে এই আয়নিক যৌগের মধ্যে অনেক বেশি সমযোজী বৈশিষ্ট্য শুধু আছে তা না, অনেক বেশি। আমরা এটাকে বলবো পোলার আয়ন। পোলার আয়নের কারণে তার মধ্যে সমযোজী চরিত্র অনেক বেশি চলে আসলে তখন তার মধ্যে সমযোজী যৌগের মতো ঘটনা অনেকটা দেখা যায়। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি ওই জিনিসগুলো না জেনে, পোলার আয়ন না বুঝেই আগে তুমি এই জিনিসটা পড়ার সময়, মানে তোমার কি এখনো পোলার আয়ন নিয়ে কথা বলা হয়েছে? তুমি কি জানো যে এই আয়নিক যৌগটার মধ্যে সমযোজী চরিত্রটা কেন আসে? তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই এখনো। ওই আলোচনা যখন হবে তারপরে তোমাকে আমি বলবো যে দেখ ভাই, যদিও যৌগটা আয়নিক ছিল তার মধ্যে সমযোজী ক্যারেক্টার আসছে, তখন তুমি নিজেও বুঝতে পারবা যে এর মধ্যে যে সংকরায়ন এই পরিমাণে হয়েছে আমরা বলতেছি, এইটারও একটা লিমিট আছে। আসলে এখানে সংকরায়ন ঘটে না, এই সংকরায়নের মতো একটা সিমিলার একটা ঘটনা ঘটছে আর কি, বাট এটাকে সরাসরিভাবে সংকরায়ন ঘটছে বলাটা ঠিক না। আর এগুলো যদি বলো উইদাউট এনি কাইন্ড অফ ডিসকাশন, সোজা কথা বলতে হবে তুমি আসলে বইতে আছে বলে বই পূজা করা লোক, তোমার কোনো যুক্তি কাজ করে না আসলে এখানে। এই আর কি। ওকে, সো যাই হোক, দ্যাটস এ বুলশিট আইডিয়া, বাট আমাদের বইতে আছে, পরীক্ষা আসলে দিয়ে আইসেন আপনারা যে বেরিলিয়ামের এখানে এসপি সংকরায়ন হয়, এই আর কি। আর এটার পিছনে তারা আরও যুক্তি দেখায় যে দেখেন এটা সরলরৈখিক আকৃতি, কি সব হাবিজুবি। যাই হোক, আলোচনা হবে, এগুলো নিয়ে কথা হবে, বাট তোমরা বাড়ির কাজগুলো করো। কি আর বলবো, যাই হোক, SF6 এটা আপনাদের বাড়ির কাজ। শোন, তুই যখন বই অন্ধ লোকের বা অন্ধ লোকের সাথে কথা বলবি তখন বড় বিপদ। আর বিশেষ করে এখানে একটা কথা বলা লাগে, ওই যে তোর কি নাম, হুমায়ুন আজাদের কথা এখন বললে তো আবার বলবা যে হ্যাঁ তিনি একজন নাস্তিক, ওনার কথা নিয়ে আইছেন। ভাই, কে নাস্তিক, কে আস্তিক, কে বিজ্ঞানী, কে সজ্ঞানী, কে রিক্সা চালায় আমি জানি না। আমি রিক্সাওয়ালাদের কাছ থেকেও শিখি, আমি অনেক বড় শিক্ষিতর কাছ থেকেও শিখি, আমি নাস্তিকের কাছ থেকেও শিখি, আমি আস্তিকের কাছ থেকেও শিখি। আমাকে কবি শিখাইছে, বিশ্বজোড়া পাঠশালা আমার, সবার আমি ছাত্র, আমি সবার কাছ থেকে শিখতে পারি, এবং এই বৈশিষ্ট্যটা থাকাটা খুব জরুরি। সো যাই হোক, হুমায়ুন আজাদের একটা কথা আছে, কথাটা শোনো, এক বইয়ের পাঠক থেকে সাবধান। কথাটা যদিও উনি অন্য একটা কারণে বলছিলেন, অন্য একটা কিছু মিন করছিলেন, বাট এই কথাটা মারাত্মক শক্তিশালী একটা কথা, ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা কথা। এক বইয়ের পাঠক মানে ধর ছোট থাকতে তোকে কেন একটা বই পড়ানো হয়েছে, ফিজিক্সে একটা বই, কেমিস্ট্রিতে একটা বই, তাই না? ওই বই থেকে তোকে সব লাইন ধরে ধরে দাগায় দাগায় আমরা মুখস্থ করাইছি, ওইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। ইন্টারমিডিয়েটে উঠে তোকে কেন বলা হয়েছে, ফিজিক্সের জন্য বাজারে 10টা বই আছে, যেটা ইচ্ছা পড়ো, কেমিস্ট্রির জন্য 10টা বই আছে, যেটা ইচ্ছা পড়ো। বিকজ এক বইয়ের পাঠক মানে ভাই ভালো জিনিস না। ওর জ্ঞানের সীমানা বা চিন্তা করার পদ্ধতি হয় খুবই একরোখা, ওর নিজের কথা ছাড়া ওর বাইরের কিছু নিতে পারে না। এটা তো খুবই অন্যায় একটা ব্যাপার। সো আমাদের এই অন্ধ গান্ডুগুলার সমস্যাটা হচ্ছে এই যে বই একটা ধরায় দিছে, সিলেবাসের বই, এই বইয়ের বাইরেই যাইতে চায় না, বা ওই বইতে যা লেখা আছে তার বিরুদ্ধচারণের কোনো কথা মানতে চায় না। এগুলো তোমাদের মধ্যে রাইখো না। আমি আর কি বলবো, কারো উপরে অধিকার খাটাইতে চাই না। আমি দেখে দেখে ক্লান্ত, যাদেরকে নিয়ে আমার একসময় অনেক স্বপ্ন দেখতাম যে এই ফোলাটা হয়তো বা ফিজিক্সের বড় টিচার হবে, সে আর ভুলভাল পড়াবে না। ওই সব একই গোয়ালের গরু, ওই গেলে ব্যবসার কথা চেতনা করি, ভাই এগুলা বললে ব্যবসা হবে না, আপনি চুপ থাকেন। তো যখন তাকে আরিফ ভাই চুপ থাকে না, তখন তাকে চুপ করা দেওয়া যায় কিভাবে?
ওরা চিনি না, ও কি করতেছে ও কি বলতেছে জানি না, আমি এটা দেখো তোমরা A+ পাবা এটা করলে। সো তোমরাও এই কাজ করবা আর কি। সো কারোর উপর আর অধিকার রাখতে নাই, রাখবো না আর কি, যা ইচ্ছা করো। SF6 এর গঠন এটা বাড়ির কাজ করবেন আপনারা। তারপরে IF7 এর গঠনে বাড়ির কাজ করবেন। অক্সিজেনের গঠন আলোচনা এটা আমি একটু করে দিই আপনাদের সাথে। দেখেন প্রথম কাজ কি বলেন আমাকে একটু জোরে বলো, শুনতে পাই না। গাঠনিক সংকেত আঁকা, তাহলে ও বন্ড ও, এটাই তো গাঠনিক সংকেত নাকি? না, ডাবল ও ডাবল বন্ড। আচ্ছা ডাবল বন্ড, এই যে তোমার ডাবল বন্ড। ডাবল বন্ডের মধ্যে আমাকে বলো এটা কি পাই নাকি কি বলেছি? একটা সিগমা একটা পাই। তাহলে এখন আপনাদেরকে একটা কথা মনে পড়ে, পাই বন্ধন গঠনের জন্য কি দরকার যেন? বিশুদ্ধ পি অথবা ডি অরবিটাল অপরিহার্য, মনে পড়ে? সংকরায়িত অরবিটাল দিয়ে কিন্তু পাই বন্ধন করা যায় না, এবং যতগুলো পাই বন্ধন করা লাগবে ততগুলো কিন্তু বিশুদ্ধ পি অথবা ডি বাইরে থেকে বিশুদ্ধ রেখে দেওয়া লাগবে, মানে ওকে আর মিক্স আপ করা যাবে না। আচ্ছা তাহলে এবার আমরা কি করব? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস লিখবো। এখন যেহেতু দুইটাই অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণু আলাদা করে এভাবে নাই, সো আমরা একটা ইলেকট্রন বিন্যাস লিখলেই হয়। আচ্ছা তাহলে কি হবে এখানে? 1s2 2s2 2px2 2py কি বলেন 2 সরি 2py1 আর হচ্ছে 2pz1, এই হচ্ছে আমার একটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস বুঝছে? এখন দেখো এখানে যেহেতু দুইটা অক্সিজেন বন্ডিং করতেছে, সো আমি একটা আমার টেকনোলজিতে লিখি, সেটা হচ্ছে আমি এটাকে দুইটা অক্সিজেন পরমাণু লিখবো ওই পাশ থেকে। এই যে আরেকটা অক্সিজেন পরমাণু সে আসতেছে, তার ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2px2 2py1 2pz হচ্ছে 1। আপনারা কি বোঝাছেন আমার কথা? আচ্ছা এবার বলো এই অক্সিজেনটার কি করা লাগবে আমাদের? এখন লাস্টের শেলে সার্থক অরবিটাল হাইব্রিডাইজ করবো, তাহলে এইটুকু না হাইব্রিডাইজ করার কথা নাকি? তাহলে তো বিশুদ্ধ পি অরবিটাল থাকবে। তাহলে একটা এস আর তিনটা পি ছিল, সব কাজে সব কিছুকে ব্লেন্ড করে ফেললে তো হবে না। কয়টা পি আমি আলাদা রাখবো এখান থেকে? একটা পি আলাদা রাখো। এর বাইরে যা পাবো তাই একটু আলাদা রাখবো। এর বাইরে আছে পি অরবিটাল, যদি এর বাইরে ডি অরবিটাল থাকতো তাহলে ওটাকে আলাদা রাখতাম। তাহলে এটাকে রাখলাম, এখান থেকে বিশুদ্ধ রাখলাম। আর এই পাশ থেকে কি হাইব্রিডাইজ করবো বলেন তো? এই যে 2s থেকে শুরু করে এইটুকু। কিছু বোঝো নাই আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই যে আমার হয়ে গেল। তাহলে বলেন তো কি সংকরণ হবে এখানে? sp2 সংকরণ। তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজড অক্সিজেন, যার ইলেকট্রন কাঠামোটা কেমন হবে? এখানে হয়ে যাবে হচ্ছে sp বলেন 2, ঠিক তো নাকি? একটা s আর দুইটা p, তাহলে sp2 এরকম কয়টা হবে? তিনটা অরবিটাল হবে। আচ্ছা এখানেও তাহলে আমাদের তিনটা অরবিটাল লিখে ফেললাম। শুধু তাই না, 2pz1 এরও যা ছিল ইনট্যাক্ট থাকবে, এরও যা ছিল তাই থাকবে। আবার এর এখানে ছিল এই বস্তুটা থাকলো এখানে। তারপরে আবার কি হবে? এখানে একটু আমাদের লেখা উচিত এটা হাইব্রিডাইজড অক্সিজেন। ওকে, তারপরে আবার বলেন ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে বসাবো? উপরে যা ছিল 20টি ফেলে দিব। এই যে দেখো 2 আর 2 4 আর 1 5, পাঁচটা ইলেকট্রন কিভাবে বসাবো? 1 2 3 4 5। দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ার মানে প্রমাণ পাইতেছেন তো নাকি? কেউ কোনো প্রমাণ পাইতেছে না? হ্যাঁ কি? কুণ্ডের বহুত্বমুখীর প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, খুব জ্ঞানী একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি শ্বেতাব চন্দ্র অনাহারী। শ্বেতাব মার্কায় ভোট দিন। আচ্ছা এবার বলো আমাকে তারপরে কি হবে? এই দুটো অক্সিজেনের মধ্যে কার কার কি বন্ধন হবে বলো? প্রথমে আমাকে বলো, প্রথমে কি দুইটা অক্সিজেনের মধ্যে সিগমা বন্ড হয় নাকি পাই বন্ড হয়? সিগমা। সিগমা হয়। তাহলে সিগমা হবে কোনটা কোনটা দিয়ে বলো? 2pz দিয়ে নাকি? না ভাই sp21 আর sp21 এই যে sp21 sp21 এর মধ্যে হবে। কিছু মনে হয় বোঝো নাই? এই সান্দুর দল বোঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা আমি একটু নকশা করে নিই, দাঁড়াও। আমার আবার নকশা না করলে ভালো লাগে না। আমি এলাম গে বিশিষ্ট নকশাওয়ালা। এই না এখানে দিব না, টিউ টিউ, এই যে হয়েছে। হ্যাঁ, তারপরে আবার এটাকে কপি করে নিয়ে যাও এখানে, এই যে এটা হয়েছে। তারপরে কি করবা? এদের মধ্যে একটি বন্ধন দিয়ে দাও। আচ্ছা তারপরে আবার আই হে কি বিপদ, একটু লম্বা করে দিই। হ্যাঁ এই হইল, শেষ। তোমরা কি বোঝেছো এটা কি বন্ধন হয়েছে বলো তো?
এটা হ্যাঁ সিগমা বন্ড। এটা সিগমা বন্ড, সিগমা বন্ড। সিগমা বন্ড হয়েছে। তারপরে এবার পাই বন্ধন কোথায় হবে বলো? 2pz1 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 টুপি জেড1 টুপি জেড1, এই যে পাই। দ্যাটস ইট, দুইটা অক্সিজেন পরমাণু কানেক্ট হয়ে গেছে। মানে এটা দেখাইছি এইভাবে, বাট বাস্তবে তো আসলে এরকম না আর কি। বাস্তবতার চেহারা কেমন এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ, বাট আপনার বাড়ির কাজ যেগুলো দিছে এগুলো করে রাখেন, তাহলে কিন্তু ঝামেলা। সো আবারও বলতেছি, এটাই প্রথম যৌগ ছিল, যৌগ না মানে অণু ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন আছে, এবং পাই বন্ধন থাকলে যতগুলো পাই বন্ধন থাকে ততগুলো পি বা ডি অরবিটাল, এর লাস্টে ছিল পি, যদি এর লাস্টে ডি অরবিটাল থাকতো তাহলে ওইটাকে আমরা বিশুদ্ধ রেখে দিতাম। বুঝার নেই আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি করব? কার্বন ডাইঅক্সাইডের গঠন আলোচনা, এটার আমি করতে পারবো না, এটা আপনাদের বাড়ির কাজ। দেখা যাক যা শিখাইলাম এটা কেমনে অ্যাপ্লাই করতে পারেন। সালফিউরিক অ্যাসিডের গঠন আলোচনা, এটা তো অবশ্যই বাড়ির কাজ, সারাটা জীবন এটা সবাইকে বাড়ির কাজ দিলাম, এবং যেসব ব্যাচে কিন্তু এগুলো করে নাই সালফিউরিক অ্যাসিড টাইপের জিনিস তাদেরকে দেখাই নাই। নাইট্রোজেনের গঠন আলোচনা আমরা ভিবিটি দিয়ে করছিলাম, মনে পড়ে কি আপনাদের? হ্যাঁ ভাইয়া। 3-4 ধাপে করছিলাম এক একভাবে ব্রেকডাউন করে। সো ওইটা করতে যেয়ে কিন্তু নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার হয়েছিল। এবার নাইট্রোজেনের গঠন আলোচনাটা নিজেরা আবার করবা সংকরায়ন মতবাদ অনুযায়ী, এবং এখানে আরও অনেক কিছু আবিষ্কার করতে পারার কথা। ইট ডিপেন্ডস আপন তুমি কত গভীরে যাইতেছো। আর তোমরা যারা আগে 25 ব্যাচের রেকর্ড দেখছো তারা ভাইবো না যে তুমি যা আরিফ ভাই দেখাবে সব জানো। বাড়ির কাজটা ঠিকমতো করো, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবা, নাহলে দেখতে পারবা না আর কি। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের গঠন আলোচনা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর কনসেপ্ট, পরীক্ষায় জীবনেও আসবে না, কারণ বইতে এসব সাতার মাথা নাই। কলেজে স্যারকে দেখাইছিলাম এটা। কোনটা? নাইট্রিক অ্যাসিড? স্যারকে নাইট্রিক অ্যাসিড মানে জিজ্ঞেস করছিলাম স্যারকে প্রথমে, হুম। স্যার বলছে যে আসো তোমাকে দিয়ে করাবো আমি। তো আমাকে বোর্ডে নিয়ে গেছে, হ্যাঁ। তারপর আমাকে আমি তো জানি ব্যাপারটা, এখন হুম। আমি নিজেই করছি, আবার ক্রেডিটটা নিয়ে নিয়েছি স্যার, যে দেখছো এভাবে করতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, স্যারদের ক্রেডিট টেনে নেওয়ার কিছু নাই, আমরা যা কিছু পারি সবই স্যারদেরই ক্রেডিট, স্যারদের দোয়া নিয়েই বাঁচতে হবে। এখন শোনো, এখন ঘটনা হচ্ছে কি বলতেছিলাম না। বলছে যে এটা কুইজে আসার মতো প্রশ্ন, আচ্ছা, পরে কুইজে দিবে বলছে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দেখছো আমি কিন্তু যেগুলা শিখাই এগুলো কিন্তু নটরডেম কলেজেও স্যাররা বলতেছে কুইজে আসার মতো প্রশ্ন, যদিও এগুলো কিন্তু বইতেই নাই। ওকে, সো এটা থেকে অনেক কিছু শেখা যায় আর কি, এই জন্য দিলাম। সো দ্যাটস ইট। আসছে ক্লাসে আরও হবে মানে কি এগুলো নিয়ে আলোচনা হবে আর কি। এই যে 27 তারিখ জুন মাসে তোমাদের ক্লাস হবে নেক্সট। ওকে, টাটা, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে, বাড়ির কাজ করে রাখেন। নেক্সট ক্লাস যে কোনো দিন হইতে পারে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে, সোমবারে হওয়ার সম্ভাবনা বেশি। সো বাড়ির কাজ ঠিকমতো না করলে কিন্তু ঝামেলা আছে।